Today, we are going to study the poem on killing a tree. This poem was composed by Gieve Patel. Who is Gieve Patel? Gieve Patel is a poet, a painter, a playwright, and a practicing physician. This poem was published in his book of poetry, Poems, in the year 1966. He was then just 26 years old. This was the first published collection of his poetic compositions. On Killing a Tree, আজ আমরা যে কবিতাটা পড়ব এটা আমাদের ক্লাস 12-এর সিলেবাসের প্রথম কবিতা। গিভ প্যাটেলের লেখা পোয়েমস নামক কাব্যগ্রন্থে এটা পাবলিশড হয়েছিল 1966 সালে, তখন তার বয়স মাত্র 26। গিভ প্যাটেল সম্পর্কে আমাদের বইয়ের ইন্ট্রোডাকশনেও কিছু কথা আছে, আমরাও কিছু কথা ছোট্ট করে শুনলাম। আরও আমরা গিভ প্যাটেলকে চিনব। একজন কবিকে সবচেয়ে ভালো চেনা যায় তার কবিতাতেই। এই কবিতা পড়তে পড়তেই আমরা গিভ প্যাটেলকেও আরও আবিষ্কার করব। নাও উই ক্যান রিড এ পোয়েম ইন 1000 ওয়েজ। আমরা একটা কবিতাকে হাজার রকমভাবে পড়তে পারি, কারণ আই থিঙ্ক আ পোয়েম ইজ লাইক আ প্রিজম। একটা পোয়েম ঠিক একটা প্রিজমের টুকরোর মতো। ইউ মুভ ইট অ্যান্ড ইচ অ্যাঙ্গেল উইল রিফ্লেক্ট আ ডিফারেন্ট লাইট। প্রিজমটাকে ঘোরাও, প্রত্যেকবার তুমি ঘোরাবে একটা নতুন আলো দেখতে পাবে। সো দ্য ওয়ে আই এম ট্রাইং টু স্টাডি দিস পোয়েম ইজ জাস্ট ওয়ান অফ দোজ অ্যাটেম্পটস। এই যেভাবে আজ আমি কবিতাটা পড়তে চলেছি বা তোমাদের সাথে পড়ব, সেটা একটা মাত্র টাইপ, একটা মাত্র ধরন। একে আরও অনেক রকমভাবে পড়া যায়, বোঝা যায়, ব্যাখ্যা করা যায়। ইউ ডেফিনেটলি ক্যান রিড ইট ফ্রম আ ভেরি নিউ পার্সপেক্টিভ। এটা সম্পূর্ণ অন্য দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু তোমরা এই কবিতাকে পড়তে পারো এবং বুঝতে পারো। হাউএভার, হোয়াট স্ট্রাইকস মি মোস্ট while reading this poem is its straightforward, simple language, apparently very dispassionate, flat, yet at the same time so touching that ultimately it compels the reader to feel guilty as a human being for what mankind has done and has been doing to nature. এই কবিতায় আমাকে যেটা সবচেয়ে বেশি যেটা আমাকে ধাক্কা দেয়, যেটা প্রথমেই আমার খুব নজরে পড়ে, আমার দৃষ্টি আকর্ষণ করে, সেটা হচ্ছে এর সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, অলমোস্ট একটা ডিসপ্যাশনেট, মানে যেন আবেগহীন, একটা নিউট্রাল অবজারভার বা উইটনেসের ভাষা। সেই ভাষায় এই কবিতাটা লেখা হচ্ছে, অথচ বাইরে বাইরে ভাষাটা এরকম হলেও ভিতরে ভিতরে গিভ প্যাটেল কি অসাধারণভাবে আমাদের মধ্যে একটা প্রচণ্ড আবেগ, একটা ইমোশন, একটা বন্ডিং, অ্যাফেকশন তৈরি করছেন গাছেদের প্রতি, নেচারের প্রতি। এবং কবিতাটা যখন আমরা শেষ করি বা কবিতাটা পড়তে পড়তেই নিজেদেরকে ভীষণ গিল্টি এবং অপরাধী বলে মনে হয় সেই জন্যে যা আমরা প্রতিনিয়ত করে চলেছি, করে এসেছি এই পৃথিবীর প্রকৃতির প্রতি, গাছেদের প্রতি। আমাদের সেই অপরাধের জন্যে গিভ প্যাটেল দোষী সাব্যস্ত করেন এবং সেই অনুভূতিটা আমাদের মধ্যে তিনি জাগিয়ে তুলতে সক্ষম হন। জাস্ট লুক অ্যাট দ্য টাইটেল অফ দ্য পোয়েম, very clear and straightforward. The poem makes absolutely clear to the reader what it wants to tell. On killing a tree. Note the word kill. Gieve Patel, right from the title of the poem, makes it very clear to us that cutting down a tree is nothing different from killing a human being. একদম টাইটেল থেকে দেখো কত স্ট্রেট ফরওয়ার্ড, সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ। প্রথমেই কবি আমাদের কাছে খুব স্পষ্ট করে দিচ্ছেন যে একটা গাছকে কেটে ফেলা একটা মানুষকে হত্যা করার থেকে একটুও আলাদা নয়। দেন লেটস লুক অ্যাট দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি।
a simple, straightforward statement, as if coming from a dispassionate, আবেগহীন, dispassionate witness of the crime. একটা অপরাধের সাক্ষী হচ্ছে কেউ, খুব আবেগহীনভাবে সে যেন সেই অপরাধটাকে ডেসক্রাইব করছে। A neutral observer, a passive observer, as if এমন একজন দর্শক যে প্যাসিভ হয়ে রয়েছে, যে নিষ্ক্রিয় হয়ে রয়েছে, কিন্তু আসলে তা নয়। এর ভিতরে ভিতরে গিভ প্যাটেল বুনে দিচ্ছেন আমাদের মনে একটা পেইন এবং একটা ফিলিং ফর দোজ মার্ডার্ড ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস অ্যান্ড নেচার। এই যে প্রথম লাইনটা, এটা আমাকে আরও একটা জিনিসকে খুব মনে করিয়ে দেয়, সেটা হচ্ছে নাটক। যেন আমি একটা মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি, মঞ্চের পর্দা সরল, পর্দা সরার সাথে সাথে আমি যেন দেখতে পাচ্ছি দুই কুশীলবকে, একজন হচ্ছে হিউম্যান বিইং আর একজন হচ্ছে নেচার, তারা মুখোমুখি। এবং এটা আমাকে মনে করায় একই সঙ্গে যে গিভ প্যাটেল অলসো ইজ আ প্লে রাইট। গিভ প্যাটেল, আমি বলেছিলাম যে তিনি একজন নাট্যকারও বটে। তার এই নাট্যকারের দৃষ্টিটা এই কবিতায় খুব স্পষ্ট। যেমন হয়তো ওই চলচ্চিত্রকারের দৃষ্টি ছিল বলেই সত্যজিৎ রায়ের যে গল্পগুলো আমরা পড়ি, তোমরা পড়েছো ফেলুদার গল্প, প্রফেসর শঙ্কু পড়েছো, বা অন্য ছোট গল্প যদি পড়ে থাকো, দেখবে সত্যজিৎ রায় তো নিজেই স্কেচ করতেন, তার স্কেচের ডিটেলিং সাংঘাতিক। এবং তার বর্ণনাতেও একটা চরিত্রকে যখন তিনি ডেসক্রাইব করেন, তখন খুব স্পষ্ট একটা ধারণা দিয়ে দেন পাঠককে। পাঠকের নিজের মন গড়া কল্পনা করার জায়গাটা সেখানে খুব কম থাকে, খুব ক্লিয়ার কাট ডেসক্রিপশন, যেন আমরা একটা সিনেমাকেই দেখতে পাই চোখের সামনে। গিভ প্যাটেল একজন ফিজিশিয়ান বটে, তার ফিজিশিয়ানের সেই দৃষ্টিটাও, প্লে রাইটের দৃষ্টিটা যেমন আছে, ফিজিশিয়ানের সেই দৃষ্টিও যেন এখানে আছে। এই কবিতার ভাষা একজন ফরেন্সিক প্যাথোলজিস্টের মতো। একজন প্যাথোলজিস্ট যেমন, ফরেন্সিক প্যাথোলজিস্ট যেমন রোগ নির্ণয় করেন, ডিটেক্ট করেন, ডিসেক্ট করেন, আমাদের ভেতরটাকে দেখিয়ে দেন ছিঁড়ে খুঁড়ে, গিভ প্যাটেলও তেমনি এই কবিতায় আমাদের যে ক্রাইম নেচারের প্রতি, সেটা দেখাচ্ছেন ছিঁড়ে খুঁড়ে ওই রকম একটা অ্যাপারেন্টলি ডিসপ্যাশনেট ল্যাঙ্গুয়েজে, আপাত আবেগহীন ভাষায়। এবং আপাত, এটা বাস্তবে নয়, বাস্তবে তিনি বুনে দিচ্ছেন আমাদের মধ্যে একটা অসম্ভব আবেগ। কিভাবে বুনে দিচ্ছেন, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়লে আমরা সেটা ফিল করতে পারবো। Just look at the second line. In the second line he says, not a simple jab of the knife will do it. This simple jab of the knife, একটা ছুরির ঘা, একটা মাত্র ছুরির কোপ, সেটা দিয়ে এই কাজ হাসিল করা যাবে না। Once again a picture of murder, a jab of the knife. Such word pictures can be called examples of imagery. What is an imagery? imagery. An imagery is a figurative language that can appeal to all of the human senses like sight, hearing, touch, smell, etc. Okay, so here it is an example of visual image. The whole poem in the whole poem we shall see that such sets of images come again and again. সারা কবিতা জুড়েই আসতে থাকে এইরকম সব শব্দ ছবিগুলো। তারপর আমরা পরের লাইনগুলোতে যদি যাই, slowly consuming the earth, it has grown slowly consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide sprouting leaves. Notice the verbs in the present continuous form: rising, feeding, absorbing, রাইজিং বেড়ে ওঠা, ফিডিং খাওয়া, খাচ্ছে এমন, অ্যাবসর্বিং শোষণ করে নিচ্ছে এমন, সমস্ত ভার্বগুলোই টুগেদার সাজেস্ট আ কন্টিনিউয়াস প্রসেস অফ গ্রোথ। এই ইট এখানে কে? ইট ইজ দ্যাট ট্রি। ইট হ্যাজ গ্রোন স্লোলি, দ্য প্রসেস ইজ ভেরি স্লো।
কেন very slow? Because it takes a lot of time to be grown up as a strong and stout tree. এই যে প্রসেসটা isn't just like the growth of a fetus in its mother's womb. আমাদের মানুষের মায়ের পেটে ভ্রূণ যেভাবে বড় হয়, একটা শিশুতে পরিণত হয়, এই প্রক্রিয়াটা আমাদের ঠিক সে কথাই মনে করিয়ে দেয় নাকি? A process of gradual growth consuming nutrients from its mother's body. একটা ক্রমান্বয়ে চলা প্রক্রিয়া, ধীরে ধীরে বেড়ে ওঠার একটা প্রক্রিয়া। মায়ের শরীর থেকে যেভাবে মানব শিশু, মানব ভ্রূণ পুষ্টি সংগ্রহ করে, ঠিক একইভাবে একটা সিড সেও কিন্তু কনজিউম করে ওই আর্থকে, সেখান থেকে তার পুষ্টি রস শোষণ করে। ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, অ্যান্ড দ্য আলটিমেট রেজাল্ট ইজ আ ট্রি। দ্য স্মল সিড বিকামস আ টুইগ, আ ফ্র্যাজাইল টুইগ, একটা দুর্বল ছোট্ট চারা, ওয়ান ডে বিকামস আ বিগ অ্যান্ড স্ট্রং ট্রি জাস্ট লাইক ইউ, অ্যাবজর্বিং নিউট্রিয়েন্টস অফ মাদার আর্থ। তোমাদের মতোই আজ তোমরা যেমন সবল সতেজ হয়ে উঠেছ দীর্ঘকালের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, ঠিক সেরকমই তো একটা চারা গাছও বড় হয়ে ওঠে। ইন ইটস কেস these are years of sunlight, air and water. So this is the first stanza, and here we find a significant image, word picture, that is leprous hide. What is leprous hide? Here hide means the skin or bark of the tree. গাছের যে ছালটা সেটাকে মেনশন করা হচ্ছে, রেফার করা হচ্ছে হাইড শব্দটা দিয়ে। আর লেপ্রাস কথাটা আসছে লেপার থেকে। লেপার মানে হচ্ছে কুষ্ঠরোগী। কুষ্ঠরোগীর যে স্কিনটা সেটা কেমন হয়? সেই স্কিনটা হচ্ছে মার্কড হয়, মার্কড, এবং সেটা একটু ডিজিজড স্কিন হয়। গাছের বাকল অনেকটা সেরকমই দেখতে হয় নাকি, কুচকে যাওয়া, তাতে অসংখ্য দাগ থাকে, সেটা রিঙ্কলড হয়। সো আউটওয়ার্ডলি দেয়ার ইজ আ রিজেম্বলেন্স বিটুইন দ্য স্কিন অফ আ লেপার অ্যান্ড দ্য বার্ক অফ আ ট্রি। গাছের এই ছাল এবং একজন কুষ্ঠরোগীর ত্বক, এর মধ্যে একটা আউটওয়ার্ডলি রিজেম্বলেন্স আছে, একটা বাইরের সাদৃশ্য আছে, কিন্তু সেই সাদৃশ্যটা সম্পূর্ণই বাইরের। তার কারণ ইন কেস অফ আ লেপার ইট ইজ আ ডিজিজড স্কিন, এটা অসুস্থ চামড়া, কিন্তু ইন কেস অফ আ ট্রি ইট ইজ আ ক্যামোফ্লেজ। গাছের ক্ষেত্রে এটা কিন্তু ছদ্মবেশ, কারণ ওই লেপ্রাস হাইড থেকেই স্প্রাউটিং লিভস ওয়ান ডে কাম আউট, আবার সতেজ তরতাজা পাতারা বেরিয়ে আসে। So this is the first stanza, এই হচ্ছে প্রথম স্তবক, which opens with a warning. It reminds us that killing a tree is not an easy task. একটা গাছকে খুন করা সহজ কাজ নয়। And gradually the stanza reveals the reason behind that why. ওই যে why, কেন গাছটাকে খুন করা সহজ নয়, সেই কারণটা এই স্তবক ধীরে ধীরে আমাদের সামনে মেলে ধরে। It is not an easy task because when we kill a tree, যখন আমরা একটা গাছকে হত্যা করি, we kill a bond, আমরা একটা বন্ধনকে হত্যা করি, a very sacred bond, একটা খুব পবিত্র বন্ধন, which takes a very long time to develop and grow. অনেক অনেক সময় লাগে যে বন্ধনটা জন্মাতে এবং পরিপূর্ণ হতে, তৈরি হতে। Here notice the use of word pictures or imagery. এই ইমেজারি, ভিজুয়াল ইমেজারিগুলো, আমি বললাম যে ইমেজারি একটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, যে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজটা নানান রকমের ক্ষেত্রে হতে পারে, ভিজুয়াল হতে পারে, অডিটরি হতে পারে, ট্যাকটাইল হতে পারে। এখানে এটা ভিজুয়াল ইমেজারি, অর্থাৎ আমাদের সামনে একটা ছবি তুলে ধরে। এ জ্যাব অফ দ্য নাইফ ইমিডিয়েটলি ব্রিংস ইন আওয়ার মাইন্ড আ ব্লাডি মার্ডার সিন, তাই না? একটা খুনের দৃশ্য, রক্তাক্ত খুনের দৃশ্য, যেমন মার্ডার অফ ডানকান ইন ম্যাকবেথ, ক্লাস 11-এ তোমরা পড়েছিলে। দেয়ার অলসো ম্যাকবেথ কিলস অর মার্ডার্স আ স্যাক্রেড বন্ড, সেখানেও তো ম্যাকবেথ যখন স্কটল্যান্ডের রাজা ডানকানকে হত্যা করে,
সে একটা স্যাক্রেড বন্ডকেই হত্যা করেছিল, একটা পবিত্র বন্ধনকে সে খুন করেছিল। রাজা তাকে বিশ্বাস করতেন। এখানেও উদ্ভিদকে বা গাছকে যখন আমি হত্যা করি, তারই ছায়ার তলায় দাঁড়িয়ে, তারই ডালে বসে তার ডাল কাটি, তখন আমিও কিন্তু আমাদের মধ্যে একটা পবিত্র বন্ধনকে হত্যা করি। উদ্ভিদ ছাড়া মানুষ তো বাঁচতে পারে না। নাও নোটিস দ্য ইমেজারি অফ সানলাইট, এয়ার, ওয়াটার, স্প্রাউটিং লিভস। ঠিক এই যে নাইফ এবং জ্যাব অফ দ্য নাইফ বা কিল, এই শব্দগুলোর পরেই ফার্স্ট আনসায় কোন শব্দগুলো আসছে? আসছে দেখো, ফিডিং, অ্যাবসর্বিং, সানলাইট, এয়ার, ওয়াটার, এই ধরনের শব্দগুলো। এগুলো একদম বিপরীত কতগুলো ছবি দিচ্ছে। ইমেজ অফ লাইফ অ্যান্ড এনার্জি, জীবনের, শক্তির, ভাইটালিটির ইমেজ। এই যে ইমেজগুলো, এই ইমেজগুলো সবই রিলেটেড টু নেচার, প্ল্যান্ট, রিলেটেড টু ট্রি। আর অন্য যে ইমেজগুলো, ধ্বংসাত্মক ইমেজ, ইমেজ অফ নাইফ, জ্যাব অফ নাইফ, কিলিং, এগুলো সব রিলেটেড হচ্ছে অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিইংয়ের সঙ্গে। সুতরাং প্রথমে যে বলেছিলাম একটা নাটকের মঞ্চের সামনে যেন আমাদের দাঁড় করিয়ে দিলেন গিভ প্যাটেল। হি ইজ অলসো আ প্লে রাইট, নট জাস্ট আ পোয়েট। তার সেই নাট্যকারের দৃষ্টিটা আমাদের মধ্যেও সঞ্চারিত হচ্ছে। আমরা যেন দর্শক মঞ্চে দেখতে পাচ্ছি সেই নাটকে মুখোমুখি দুই কুশীলবকে। অন দ্য ওয়ান হ্যান্ড উই দ্য হিউম্যান বিইং, অন দ্য আদার সাইড নেচার। We are face to face now, and what will be the result? Who will be the winner? If at all there can be a winner in this tug of war. সেটাই এই কবিতার বিষয়বস্তু, যে আদৌ এই মুখোমুখি যুদ্ধ বা সংঘর্ষ আমাদের কোনো বিজয়ী দেয় কিনা, এখানে কেউ আদৌ বিজয়ী হতে পারে কিনা কখনো। এই কবিতায় আমরা সেটাই পড়ব। এর পরের ভিডিওতে আমি সেকেন্ড স্ট্যান্জাটা এক্সপ্লেন করব। ওকে।